আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক, পরিণত সুশাসন, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরে খিলগাঁও আইডিয়াল কলেজের পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। কেমন আছো তোমরা? হ্যাঁ, আশা করি ভালো আছো। হ্যাঁ, আল্লাহর রহমতে মিসও ভালো আছি। আর আমি তোমাদের জন্য দোয়া করি যে পুরানো বছরের সমস্ত ক্লান্তি, গ্লানি সমস্ত কিছু মুছে দিয়ে নতুন বছরকে তোমরা নতুন করে তোমরা বরণ করে নিয়ে নতুন কিছু তোমাদের জীবনে ঘটে ওঠো। আমাদের এই 2020-এর মহামারী অবশ্যই যাতে 2021 সালে আমাদেরকে কি করোনামুক্ত করে ফেলো। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনাই করবো। যেহেতু আমাদের একটু ভয় এখন একটু কমে গিয়েছে, কারণ যেহেতু আমাদের কি ভ্যাকসিন চলে এসেছে, যেহেতু চলে এসেছে, তাহলে আমরা আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনযাপনে আমরা কি আরও বেশি অভ্যস্ত হতে পারবো। অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে, যদিও দ্বিতীয়বারের মতো করোনা পরিস্থিতি আবার বাড়ছে, তারপরেও জীবনযাত্রা কিন্তু থেমেনি। প্রত্যেকটা ক্ষেত্রেই বলো, স্কুল কলেজ শুধু বন্ধ, বাকি সমস্ত ক্ষেত্রেই বলো, সমস্ত কিছু অফিস আদালত সবই চলছে। তাহলে স্কুল কলেজও বন্ধ হলে কি হবে? আমাদের অনলাইনে ক্লাসগুলি নিয়মিত হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা স্কুল বলো, প্রত্যেকটা কলেজ বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলো, এমনকি প্রাথমিক পর্যায় পর্যন্ত হচ্ছে কি অনলাইনে ক্লাস হচ্ছে। তাহলে আমাদের বিশ্বের প্রত্যেকটা দেশে এখন অনলাইন ভিত্তিক ক্লাস হচ্ছে, আমরাও সেক্ষেত্রে কি পিছিয়ে নিই। তাহলে আমরা কি করব? আমরা যারা এখনও আমাদের কলেজের ছাত্রছাত্রীরা যারা এখনও আমরা পিছিয়ে আছি, আমরা এখনও অনেকটা সময় আছে। তোমরা অতি শীঘ্রই তোমরা অনলাইনে আওতাভুক্ত হও, ক্লাসগুলি করো, নিয়মিত পরীক্ষাগুলি দাও। আর হচ্ছে যারা তোমরা ক্লাস করছো না, তারা অবশ্যই ক্লাসগুলি করো। আমি আশা করছি যে তোমরা ক্লাসগুলি করবা। নতুন বছরকে নতুনভাবে, নিজের জীবনটাকে নতুনভাবে সাজানোর জন্য এই অঙ্গীকারবদ্ধ হও না যে আমরা ঠিকমতো লেখাপড়া করবো, ঠিকমতো ক্লাস করবো। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু কখনই পরীক্ষা হবে না এই জিনিসটা তোমরা ভেবো না যে তোমরাও গত বছরের মধ্যে 2020-এর মতো অটো প্রমোশন পাবা, এটা ভেবো না। কারণ তোমাদের পরীক্ষা এবার হবে, অগাস্টে হোক, জুলাই হোক, অগাস্টে হোক, হবে পরীক্ষাটা। যেহেতু সরকার নির্দেশনা দিয়েছেন পরীক্ষা হবে, অবশ্যই পরীক্ষাটা হবে। তাহলে তোমরা সেই ক্ষেত্রে সেই রকমভাবে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। আমরা করোনা আসছে, পরীক্ষা হবে না, এই জিনিসটা মনে করে আমরা নিজের পড়াশোনাটাকে আমরা কি নষ্ট করবো না। তাহলে আমরা যেহেতু সামনে আমাদের নির্বাচনী পরীক্ষা, আমরা কি করেছিলাম? আমরা দ্বিতীয় পত্রে 10ম অধ্যায় পড়েছিলাম। তাহলে দ্বিতীয় পত্রে 10ম অধ্যায়ের মধ্যে ছিল কি নাগরিক সমস্যা আমাদের করণীয় ছিল। তাহলে আমরা আজকে পড়বো দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় শেষের অংশটুকু পড়বো, আমরা যতটুকু অংশ বাকি ছিল সেই অংশটুকু। আর হচ্ছে আগে যে অংশগুলো পড়ানো হয়েছে, আগের ক্লাসগুলি যে যতটুকু পড়ানো হয়েছে তোমরা পড়েছো ভাষায়। আর সবাই কি বই নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, তোমরা অবশ্যই সবাই যখন ক্লাস করবা বই, খাতা, কলম অবশ্যই সাথে রাখবা। কিছু কিছু ইম্পর্টেন্ট কোটেশন থাকে, পয়েন্ট থাকে, এগুলো তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? তাহলে চলো আমরা আজকে মূল আলোচনা যাই। আবারও বলছি, যেন বলে লেখাপড়ার কি বিকল্প নেই, লেখাপড়া করতেই হবে, ঠিক আছে? করোনা মহামারী হোক, যত বড় মহামারী হোক, কিন্তু লেখাপড়াটাকে কি পিছিয়ে দেওয়া যাবে না। কারণ কোনো দেশই লেখাপড়া থেকে পিছিয়ে নেই, সবাই লেখাপড়া করছে, সব কাজকর্মের মাঝামাঝি লেখাপড়াও করছে। তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো? আমাদের তো সামনে কত বড় ভবিষ্যৎ পড়ে আছে, তাই না? আমরাও লেখাপড়া করবো। তো চলো আমরা আজকে লেখাপড়াতে চলে যাই, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে পড়বো দ্বিতীয় পত্রে 10ম অধ্যায়, ঠিক আছে? নাগরিক সমস্যা ও আমাদের করণীয় পড়বো। তাহলে কি পড়বো? এটার মধ্যে জলবায়ু পরিবর্তন পড়বো, কারণ পড়বো, জলবায়ু পরিবর্তন কেন হয় কারণ পড়বো, এর প্রভাব পড়বো। তারপর হচ্ছে তারপর একটা বলবো কি আমরা এইডস কি, ঠিক আছে? এটা লক্ষণ কি, কারণ কি, এটা কেন হবে না, তারপর হচ্ছে প্রভাব কি, নাগরিকদের করণীয়। তাহলে আমরা চলো আমরা আজকে পড়ি জলবায়ু পরিবর্তন। জলবায়ুটা কি? জলবায়ু হচ্ছে কি আমরা যা অনুভব করি, বা জলবায়ু হচ্ছে কি আমরা যা অনুভব করি। যেমন শীত, যেন অত্যন্ত ঠান্ডা শীতকাল, এটা হচ্ছে কি এটা আমরা অনুভব করছি। শীত আজকে এটা আমরা অনুভব করছি, আমাদের গায়ে শীত লাগছে, এটা আমরা অনুভব করছি, তাকে কি বলা হয়? জলবায়ু বলে। আবার আবহাওয়া হচ্ছে যেটা আমরা নাকি দেখি,
জলবায়ু হচ্ছে যেটা আমরা অনুভব করি, আর আবহাওয়া হচ্ছে যেটা আমরা দেখি। জলবায়ু হচ্ছে আমরা যেটা অনুভব করি, যেমন শীতকালটাকে আমরা কি শীত সময় শীত যখন লাগে সেটাকে আমরা কি করি, অনুভব করি। আর আবহাওয়া হচ্ছে যেটাকে আমরা দেখি, যেমন বৃষ্টিপাত। ঠিক আছে, তাহলে আবহাওয়া হচ্ছে, তাহলে ভালো করে খেয়াল করো, আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের কথা বলেছেন। আবহাওয়া হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট একটা স্থানে, অর্থাৎ সর্বোচ্চ 7 দিনের বায়ুমণ্ডলের অবস্থা, যা সাধারণত ঠান্ডা হতে পারে, গরম হতে পারে, আর্দ্রতা হতে পারে, বাতাসের গতিবেগ হতে পারে, মেঘের অবস্থা, বৃষ্টি ইত্যাদি অবস্থা কি বোঝায়, কি আবহাওয়া। কারণ কোথাও ঠান্ডা, কোথাও গরম, কোথাও শীত, কোথাও গরম, কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, এটা হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছি। সেখানে 7 দিনের আবহাওয়ার সর্বোচ্চ তাপমাত্রাকে বোঝাচ্ছি আমরা, কি বায়ুমণ্ডলের অবস্থা বোঝাচ্ছি। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, তাহলে দেখছি কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করছে, সর্বোচ্চ 7 দিনের। ঠিক আছে, বায়ুমণ্ডলের অবস্থা, কোথাও ঠান্ডা, কোথাও গরম, কোথাও কি প্রচণ্ড আর্দ্রতা, তারপর হচ্ছে বাতাসের গতিবেগ, মেঘের অবস্থা, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থাকে কী বোঝা হয়, আবহাওয়া বোঝায়। আর জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া, কোনো একটা হচ্ছে আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানের, আর জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের কি উপাদানসমূহের দীর্ঘদিনের, মানে অন্তত পক্ষে কমপক্ষে 30 বছরের গড় কে বোঝা হচ্ছে কি আবহাওয়া, জলবায়ু। ঠিক আছে, তাহলে জলবায়ু কাকে বলে? জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের উপাদানসমূহের দীর্ঘদিনের কমপক্ষে 30 বছরের গড়কে বোঝা হয়, কি বোঝাচ্ছে জলবায়ু। যেমন হচ্ছে কি উদাহরণস্বরূপ বলা যায়, যেমন বাংলাদেশের আবহাওয়া হচ্ছে কি জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, কোথাও গরম, কোথাও এই শীত আসতেছে, এই শীত গরম আসতেছে। আর হচ্ছে ভারতের থর মরুভূমির জলবায়ু হচ্ছে কি উষ্ণ ও শুষ্ক। তাহলে আমরা কি বুঝলাম, জলবায়ু কাকে বলে? জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের আবহাওয়া বা বায়ুমণ্ডলের উপাদানসমূহের সর্বোচ্চ উপাদানসমূহের দীর্ঘদিনের কমপক্ষে হচ্ছে 30 বছরের গড়কে বোঝা হচ্ছে জলবায়ু। ঠিক আছে, আর আবহাওয়া আছে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের কমপক্ষে সর্বোচ্চ 7 দিনের বায়ুমণ্ডলের অবস্থা, যা সাধারণত ঠান্ডা, গরম, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, মেঘের অবস্থা ইত্যাদিকে বোঝানো হয়। তাহলে হচ্ছে কি আমরা কি বুঝলাম, জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তনের মূল কারণই হচ্ছে কোনটা? কয়টা? 3টা। বৈশ্বিক উষ্ণায়ন, আচ্ছা কি ওজোন স্তরের ক্ষয়, আর হচ্ছে অনাবৃষ্টি। আবার জলবায়ু পরিবর্তনের মূলত তিনটা কারণ হচ্ছে, মূল সমস্যাগুলো হলো কি জলবায়ু পরিবর্তনের মূল সমস্যাই হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন, বৈশ্বিক উষ্ণায়ন, তারপর হচ্ছে কি ওজোন স্তরের ক্ষয়, আর এটা হচ্ছে কি অনাবৃষ্টি। আবার জলবায়ু পরিবর্তনের মূল সমস্যা হচ্ছে কারণই হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন, অনাবৃষ্টি, তারপর হচ্ছে কি ওজোন স্তরের ক্ষয়। আরও কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে কি অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, পারমাণবিক চুল্লির ব্যবহার, শিল্প কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া। আমরা যখন যাই দেখবা বিভিন্ন বলে মিল ফ্যাক্টরি যে কালো ধোঁয়াগুলো আছে, সেখানকার বর্জ্য এবং কালো ধোঁয়াগুলি জলবায়ুকে কী করে পরিবর্তন করার আরেকটি অন্যতম প্রধান কারণ। মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুর ব্যবহার, মানে আমরা প্রাকৃতিক তন্তুকে রেখে আমরা মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুকে আমরা অনেক দিন দীর্ঘস্থায়ী করার জন্য যেই জিনিসটাকে আমরা ইউজ করা হয় তাকে কী বলা হয়? কৃত্রিম বলা হয়। তাহলে মাত্রাতিরিক্ত কৃত্রিম তন্তুকে ব্যবহার, যান্ত্রিক যানের উৎপাদিত ধোঁয়া, যেখানে গাড়ি ঘোড়ার কি ধোঁয়াটাকে বোঝানো হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বৃদ্ধি, অতিরিক্ত বৃক্ষ নিধন, আমরা অতিরিক্তভাবেই কিছু গাছপালাকে আমরা কি করছি? বিনষ্ট করে ফেলছি। তারপর হচ্ছে মনুষ্য বসতি নির্মাণে বন বা বনাঞ্চলের
উজাড় প্রকৃতি। আমরা মানুষকে বসতি গড়ে তোলার জন্য, মানুষ বসতি করার জন্য, পরিবেশ করার জন্য সেখানে প্রচুর আমরা কী করছি, বনাঞ্চল কী করছি, কেটে ফেলে দিচ্ছি। এগুলি হচ্ছে মূলত জলবায়ু পরিবর্তনের মূল কারণ। তাহলে হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। দেখো জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ প্রভাব। জলবায়ু শুধু কি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের যে কটি অঞ্চল ও দেশ ক্ষতিগ্রস্ত হবে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম। তাহলে দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাবে, জলবায়ু পরিবর্তন হলে বিশ্বের যে কটি দেশ বা অঞ্চল ক্ষতিগ্রস্ত হবে বা সমস্যা ক্ষতিগ্রস্ত হবে, তার মধ্যে সবচেয়ে এক নম্বরে হচ্ছে কি বাংলাদেশ। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই পর্যন্ত কয়েকবার কি হয়েছে, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেখো, কারণ বলাই হয়েছে যে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সেই উপকূলীয় অঞ্চলে এই পর্যন্ত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কয়েকবার মারাত্মকভাবে সেখানে আঘাত হানে। কারণ এতে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, গবাদি পশু নষ্ট হয়, ফসল ফলাদি নষ্ট হয় এবং আরও কি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। 1970 সালে প্রথম হচ্ছে 1970 সালে 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কি এরকম একটা কি ঘূর্ণিঝড় আসে, মারাত্মক জলোচ্ছ্বাস আসে। 1900 কত সালে, এখানে হচ্ছে কি 30 লক্ষ, এখানে হচ্ছে 1970 সালের 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি কি করছে, মারাত্মক একটি কি হচ্ছে উপকূলীয় অঞ্চলে ঘটে যাওয়া এক মারাত্মক ঘূর্ণিঝড় কী করেন, জলোচ্ছ্বাস কী করেন, একেবারে 10 লক্ষ মানুষকে কী করেন, সেখানে ঘূর্ণিঝড় হয়, সেখানে 10 লক্ষ মানুষ কী হচ্ছে প্রাণহানি ঘটে। তারপরে হচ্ছে 2007 সালে আরও 2টা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয়, সেটা হচ্ছে কি আইলা এবং সিডর। 2007 সালে 15ই নভেম্বর সিডরে প্রায় 10 লক্ষ মানুষ কি, প্রায় 10 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়। তো 2007 সালে হয়, 1970 সালে 10 লক্ষ, আর 2007 সালে হয় কত, 30 লক্ষ। দেখো দ্বিগুণ হয়, দ্বিগুণের বেশি হয়ে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এবং হচ্ছে কি 2009 সালেও আইলা নামে আরেকটি কি হয়, জলোচ্ছ্বাস হয়। সেখানে প্রচুর পরিমাণে মানুষ, পশু পাখি, গবাদি পশু পাখি, ফসলাদি নষ্ট হয়। তাহলে কি বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব। কারণ বলা হয়েছে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি অঞ্চল, যে কটি অঞ্চল এবং হচ্ছে যে কটি অঞ্চল এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রধান। কারণ বাংলাদেশ যখন জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে যেরকম জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে যে মারাত্মক আঘাতটা আনা হয়, সেখানে হচ্ছে খুবই বেশি তাদেরকে গবাদি পশু, ফসলাদি, মানুষ, অসংখ্য মানুষ সেখানে প্রাণহানি ঘটে এবং ফসল নষ্ট হয় এবং গবাদি পশুগুলি কী হয়, নষ্ট হয়। তাহলে সেখানে 1970 সালে প্রথম হয়, যেটা হচ্ছে 10 লক্ষ মানুষ মারা যায়। 2007 সালে হয় সিডন, সেখানে 30 লক্ষ মানুষ মারা যায়। 2009 সালে হয় আইলা, সেখানেও প্রচুর মানুষ কি, মানুষ ফসলাদি ক্ষয়ক্ষতি হয়। তাহলে হচ্ছে কি জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছর মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যায়। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি হয়। দেখো কোনো কোনো সময়, দেখো বাংলাদেশ শীত প্রধান দেশ না, নাতিশীতোষ্ণ দেশ, কিন্তু কোনো কোনো সময় এত প্রচুর পরিমাণে শীত পড়ে, কুয়াশায় দেখা যাচ্ছে না। উত্তরাঞ্চলের দিকে তীব্র বেশি শীত পড়ে, যে এই শীতের কারণে অনেক মানুষেরও কি প্রাণহানি ঘটে এবং শৈত্যপ্রবাহের ফলে জনজীবন কী হয়, বিধ্বস্ত হয়ে ওঠে। কারণ তারা এত কুয়াশা থাকে যে ঘর থেকে বের হয়ে যে তারা কাজে কর্মে যাবে সেটাও তারা করতে পারে না। অনেক সময় চোখে আশেপাশে কেউ থাকলে সেটাকেও দেখা যায় না। এক ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং উপযুক্ত বাসস্থান ও শীতবস্ত্রের অভাবের কারণে অনেকে মৃত্যুবরণ করে। তাহলে বাংলাদেশের উপর দেখো এতটা প্রভাব পড়ে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপরে। কারণ বাংলাদেশ শীতপ্রধান দেশ না হয়েও, পুরোপুরি শীতপ্রধান দেশ না হয়েও কোনো কোনো বছর এত বেশি শীত পড়া হয় এবং এত বেশি মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ পড়া হয় যে উত্তরাঞ্চলে দেখা যাচ্ছে, উত্তরাঞ্চলে ঘর থেকে বেরোচ্ছে সূর্যের মুখ দেখাই যাচ্ছে না।
ঠিক আছে। তারা তাদের যারা কাজকর্মে যাবে, যারা খেতে খামারে যাবে, তাদের কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং হচ্ছে কি বিভিন্ন রকমের ফসলাদি নষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে যে এত প্রচুর পরিমাণে যে শক্তি প্রভাব পড়ে কোনো সময় তাদের বাসস্থান এবং শীতের জামা কাপড়ের অভাবে অনেকে কী হচ্ছে মৃত্যুবরণও করছে। তাহলে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকার মারাত্মক রোগও দেখা দিচ্ছে। দেখো বাংলাদেশের উপরে এবং এই সমস্যাগুলো ছাড়াও, উপরোক্ত সমস্যাগুলো ছাড়াও বাংলাদেশে যখন জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন রকমের মানুষের মধ্যে প্রাণীর মধ্যে মারাত্মক কী রোগের ছড়াছড়ি হচ্ছে, যেমন ক্যান্সার বলো, চর্মরোগ সহ নতুন নতুন রোগের আবির্ভাব ঘটে। দেখো কারণ চর্মরোগটা বেশিরভাগই শীতের সময় সেটা প্রকট আকার ধারণ করে, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বাংলাদেশে শুধু প্রসারী কী করছে, প্রভাব ফেলছে। তাহলে আমরা কি বললাম, জলবায়ু পরিবর্তনের প্রভাব সমূহ বললাম এবং আমাদের এটা যে করণীয়, আমরা এই প্রভাব থেকে কিভাবে রক্ষা পাবো। দেখো বনাঞ্চল কি বনভূমি রক্ষা করা আমাদেরকে প্রথমেই করতে হবে। সকলকেই সরকারের পাশাপাশি আমাদের নাগরিকদের কী করতে হবে, বনভূমিকে বন জঙ্গলকে কেটে ফেলা যাবে না। কারণ যে বন আমাদেরকে এই যে কিছুদিন আগে 2020 যে মহামারীর সময় এক ঝড় আসলো, একমাত্র সুন্দরবনের কারণে, সুন্দরবনের গাছপালার কারণেই কিন্তু আমাদের ঢাকা বলো, আশেপাশে আরও অঞ্চলগুলি বলো, সেক্ষেত্রে কী বলো সেখানে বেঁচে গিয়েছে, কারণ একমাত্র সুন্দরবনের বনাঞ্চলের কারণে। সেই বনাঞ্চলগুলিকে আমরা কী করছি, বাস উপযোগী করার জন্য, বসবাস উপযোগী করার জন্য আমরা কী করছি, কেটে ফেলছি। তাহলে সেই বনাঞ্চলগুলিকে কী করতে হবে, না কেটে সারা দেশে ব্যাপক ভিত্তিতে বনায়ন কার্যক্রম সেই বনাঞ্চলগুলিকে না কেটে সেগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং কী করতে হবে, সারা দেশে ব্যাপক ভিত্তিতে কী করতে হবে, বনায়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। নতুন নতুন করে আরও গাছপালা লাগাতে হবে। সমুদ্র উপকূল ও নদীর তীর অঞ্চলে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। যেখানে সমুদ্র উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, নদীর তীরবর্তী অঞ্চলগুলো আছে, সেখানে কী করতে হবে, আগে গাছ লাগাতে হবে এবং তাহলে আমরা কী করতে পারবো, এটাই বলছে যে বনভূমি রক্ষা করা। এই জন্য আমরা এরকমভাবে পরিকল্পনাগুলি করলে এবং এই রকম পদক্ষেপগুলি নিলে আমরা কী করবো, আমরা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা পড়ছে সেখান থেকে কিছুটা হলেও আমরা কী করবো, মুক্ত হব। আরেক হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। বনাঞ্চল যাতে না কাটা যায়, না কাটা হয় এবং মানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির সম্পর্কে সর্বস্তরের মানুষদেরকে, যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিটা আছে, সর্বস্তরের মানুষদেরকে সচেতন করে তুলতে হবে। এই লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সকল প্রতিষ্ঠানকে এবং সকল সংস্থাকে কী করতে হবে, এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন রকমের প্রশিক্ষণ কর্মশালা বলো, সচেতনতামূলক এই রকম কর্মশালাগুলি বলো বাধ্যতামূলকভাবে প্রচারণা চালাতে হবে। এমনকি শিক্ষা পাঠ্য বইগুলোতে একটা অধ্যায় বলো, কিছু একটা অংশ বলো, জলবায়ু পরিবর্তনটাকে কীভাবে আমরা রোধ করতে পারি, জলবায়ু পরিবর্তনটাকে আমরা কীভাবে রোধ করতে পারি সেই করণীয় সম্পর্কে একটা চ্যাপ্টার থাকতে হবে, শিক্ষার বিষয় থাকতে হবে। এবং ইন্টারনেট বলো, মিডিয়া বলো, বিভিন্ন সংবাদ মাধ্যমগুলিকে বলো উন্মুক্তভাবে জলবায়ু পরিবর্তন রোধের ব্যাপারে আমাদেরকে কী করতে হবে, উৎসাহিত করতে হবে এবং প্রচারণা চালাতে হবে। তাহলে কি সর্বোপরি আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে যে অনুযায়ী নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন সম্পর্কে ভূমিকা পালন আমরা করতে পারি। নিজে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা কী করবো, সেই জলবায়ু পরিবর্তনটাকে রক্ষা করার জন্য আমরা ভূমিকা পালন করতে পারি। তাহলে আমরা কী করলাম, জলবায়ু কমপ্লিট করলাম। আমরা এখন কী করবো, এইডস। দেখো আমরা তোমরা অ্যাডাল্ট আর হচ্ছে আমি ক্লাস নেওয়ার খাতিরে বলো, এখানে আমি তোমাদের মা বলো, বোন বলো, যেভাবেই হোক তারই সমান। তোমরা ভুল পথে গেলে বা ভুল কিছু শিখলে সেটাকে সঠিক পথে নিয়ে আসা, সেটা আমার কর্তব্য। তাহলে হচ্ছে আমরা কি লজ্জা না রেখে, এইডস একটা হচ্ছে রোগ, এটা কেন হয়, এটা লক্ষণগুলো কী কী, এটা কারণ কী, প্রভাব কী, আমরা এই সম্পর্কে আজকে জানবো। হয়তো তোমরা একটু ইতস্ততা বোধ করবো, তোমরা ছেলে মেয়ে দুজনেই ক্লাস করছো, কিন্তু তোমরা অ্যাডাল্ট বাচ্চা, তোমরা বুঝো যে কোনো রকমই সংকুচিত হয়েও না। কোনো রকমের কোশ্চেন থাকলে মিসকে জিজ্ঞাসা করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি তার অ্যান্সারটা দিয়ে দিব, ঠিক আছে। তারপর আরেকটা কথা হচ্ছে যে আমরা এখন এই অধ্যায়টা করতে গেলে একটু রকমের তোমাদের নিজেদের মধ্যে হয়তো হেজিটেশন চলে আসতে পারে, কিন্তু এইটা দূর করে একটু কোঅপারেট করো, কারণ আমরা আমাদের ক্লাসের খাতিরে, আমাদের জানার খাতিরে আমরা এটা করব। কারণ একমাত্র ছেলে মেয়েরা বাবা মার কাছে একমাত্র মন খোলাখুলিভাবে কিছু বলতে পারে, শিক্ষকের কাছে বলতে পারে, তাহলে তো আমরা এমন কিছু শিখবো
যেটাতে নাকি আমরা উপকৃত হতে পারবো। তাহলে চলো আমরা আজকে এইডস সম্পর্কে বলবো। আমরা এইটার নাম আমরা সবাই জানি, এইডস একটা হচ্ছে কি রোগ, HIV হচ্ছে একটা ভাইরাস, আর এই হচ্ছে কি এই ভাইরাসের একটা কি অংশ হচ্ছে কি HIV, যে তার মধ্যে পজিটিভ তাকে কি বলা হয়, এইডস বলা হয়। HIV পজিটিভ যে ভাইরাসটা যার মধ্যে আছে সেটাকে কি বলা হয়, এইডস বলা হয়, এইডস বলা হয়। তাহলে চলো আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। HIV, ঠিক আছে। তাহলে আমরা কি HIV এবং এইডস এই দুটো হচ্ছে কি মূলত হচ্ছে ইংরেজি শব্দ। HIV এর পূর্ণ রূপ হলো হিউম্যান ইনফ্লুয়েঞ্সা ভাইরাস, হিউম্যান ইনফ্লুয়েঞ্সা ভাইরাস। ভাইরাস HIV এর পুনরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডিফেন্সি ভাইরাস, আর AIDS এর পুনরূপ হচ্ছে ACQRI ডিফারেন্ট ডিফেন্সি ডিফেন্সি তারপর হচ্ছে সিনড্রোম SYNDROM। তাহলে হচ্ছে কি আমরা, কারণ HIV এবং এইডস হচ্ছে দুটো ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে HIV এর অর্থ হচ্ছে হিউম্যান ইমিউনোডিফেন্সি ভাইরাস, আর AIDS হচ্ছে অ্যাকুরেট ইমিউনোডিফেন্সি সিনড্রোম। তাহলে হচ্ছে কি এইডস হলো মানুষের কি, এইডস হলো কি মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে ধীরে ধীরে, এইডস এমন একটা রোগ যেটাকে মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে ধীরে ধীরে হ্রাস পায়। এই রোগ বর্তমানে সমগ্র মানব জাতির জন্য একটি কি হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানব জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ ক্যান্সার যেমন একটা মারাত্মক রোগ, ক্যান্সারের চাইতেও কি হচ্ছে এটা একটা ভয়াবহ বেশি মারাত্মক রোগ। কারণ ক্যান্সার হতে কোনো সময় সেটা পজিটিভ থাকে যে সুস্থ হওয়ার জন্য, কারণ এর নিরাময়ের জন্য ওষুধ আছে, কিন্তু এইডসের জন্য কোনো রকমের এইডসে আক্রান্ত ব্যক্তির জন্য কোনো রকমের ওষুধ বা ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এটা সমগ্র মানব জাতির জন্য এটা কি হুমকিস্বরূপ। নারী, পুরুষ, শিশু সবাই এর দ্বারা আক্রান্ত হতে পারে। এইডসের মরণছোবল যেমন লক্ষ লক্ষ মূল্যবান প্রাণ কেড়ে নিয়েছে, এই এইডস যারা আক্রান্ত হয়েছে যেমন এর মরণছোবল যেমন লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিয়েছে, তেমনি দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে কী হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। কারণ যেই দেশে বেশি এইডস রোগ আক্রান্ত সেই দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। কারণ তোমার 10 লক্ষ মানুষের মধ্যে 4 লক্ষ মানুষ যদি এইডসে আক্রান্ত হয়, 2 লক্ষ মানুষ যদি এইডসে আক্রান্ত হয়, তাদের কর্মক্ষমতা বলো, তাদের সামাজিকভাবে হেনস্থ হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে তারা কি সেই দেশ দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশেও এর চাইতে পিছনে নেই। তাহলে আমরা কি করবো আজকে, এইডস কি আমরা আজকে বললাম, এইডসটা কি, HIV হচ্ছে একটা ভাইরাস, যেই ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হচ্ছে কি আক্রান্ত হচ্ছে তাদেরকে কি বলা হয়, এইডস বলা হচ্ছে। এবং হচ্ছে লক্ষণ, কারণ এইডস হচ্ছে এমন একটা মারাত্মক রোগ যেটা নাকি লক্ষ লক্ষ মানুষের কি প্রাণ কেড়ে নিচ্ছে, এবং সেই দেশটাকে সেই মানুষগুলোকে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবেও কি বিভিন্ন রকমের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা HIV লক্ষণগুলো দেখবো কি কি। এটা HIV লক্ষণগুলো হচ্ছে দ্রুত শরীরের ওজন কমে যায়, একেবারে তুমি ডায়েটিং করলে যেভাবে আস্তে আস্তে কমছে, কিন্তু যদি কোনো HIV পজিটিভ কোনো ব্যক্তি হয় তাহলে দ্রুত তার শরীরে কি ওজন হ্রাস পাবে। এক, দীর্ঘদিন বা 2 মাস
আর সময় বেশি, তাদের কি টয়লেটটা কি হবে, নরম হবে, পাতলা পায়খানা হবে। তারপর হচ্ছে বারবার জ্বর আসবে এবং রাতে শরীরে অতিরিক্ত ঘাম বের হবে, বারবার জ্বর আসবে, নাপা খাওয়া বা বিভিন্ন রকমের জ্বরের ওষুধ খাওয়া বা জ্বর কমবে না, আর কমলে সেটা আবার চলে আসবে এবং শরীরে অতিরিক্ত কী হবে, ঘাম হবে, নাসিকা গ্রন্থি ফুলে যাবে, নাকের এগুলি হচ্ছে কি ফুলে যাবে, অত্যাধিক দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পাওয়া যাবে, অত্যন্ত দুর্বল লাগবে এবং স্মৃতিশক্তি কী হবে, লোপ পাবে, হজম শক্তি কম হবে, যেহেতু টয়লেটটা ঘন ঘন হবে তার হজমও হবে না, তার শরীরে সেই হজম শক্তিটা কমে যাবে আস্তে আস্তে, স্মরণশক্তি বুদ্ধিমত্তা লোপ পাবে, তার স্মরণশক্তিটা কী হবে, কমে যাবে, শুকনা কাশি কি হওয়া ইত্যাদি, শুকনা কাশিও হবে। আমরা কী কী জানলাম, লক্ষণগুলি জানলাম। আমরা যখনই কারোর মধ্যে এই সিমটমগুলি দেখব তখন আমরা কি বুঝে নেব তার মধ্যে কোনো রকমের সমস্যাটা তার মধ্যে বিদ্যমান। তাহলে আমরা কি জানলাম, লক্ষণটা আমরা জানলাম যে এটা লক্ষণটা কি এবং কিভাবে দেখো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে HIV আক্রান্ত একটি মানুষ শরীরে যে অবস্থার সৃষ্টি হয় একে মানে এইডস নামক ভাইরাসের সংক্রমণে একটি মানুষের শরীরে যে অবস্থার সৃষ্টি হয়, HIV হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষের মধ্যে যে সংক্রমণের সৃষ্টি হয়, ঠিক আছে, যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় এইডস। HIV হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাস আক্রান্ত হওয়ার পর, পজিটিভ হওয়ার পর মানুষের শরীরে যে সংক্রমণটা সৃষ্টি হওয়ার পর মানুষের শরীরে যে অবস্থা তৈরি হয় তাকে বলা হয় কি এইডস। HIV ভাইরাসের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা কী করে, নষ্ট করে ফেলে এবং যেই কারণগুলি লক্ষণগুলো আমরা দেখব তখন আমরা চিহ্নিত করব যে এইডসের লক্ষণগুলো কী কী, তার এইডস হয়েছে কি না। HIV কীভাবে আমরা সংক্রমিত হয় সেটা আমরা জানবো খুব সহজে। আমরা অবশ্য এই রোগটার কথা শুনলে আমরা খুব সহজেই পজিটিভলি ধরে নিই যে নিশ্চয়ই তারা যৌন মিলনের জন্যই সেই জিনিসটা হয়েছে। অ্যাকচুয়ালি না, সব ক্ষেত্রে এটা না, কিন্তু তোমাদেরকে সবসময় সব ক্ষেত্রেই অ্যালার্ট থাকতে হবে, সঠিক জিনিস জানতে হবে। দেখো আজকে আমরা জানবো এটার কারণটা কেন হচ্ছে। HIV পজিটিভ সংক্রমিত কোনো ব্যক্তির শরীর থেকে যদি তুমি কী হচ্ছে তার মাধ্যমে তুমি না জানা সত্ত্বেও যদি তুমি তার রক্ত তুমি গ্রহণ করো তাহলে তোমাকে HIV তোমার পজিটিভ হবে। তারপর হচ্ছে কোনো HIV পজিটিভ আক্রান্ত ব্যক্তির সাথে অনিরাপদ মেলামেশা করলেও তাকে তুমি আক্রান্ত হবা। HIV আক্রান্ত ব্যক্তির যদি ব্যবহৃত সুচ বা সিরিজ তুমি ব্যবহার করো, কোনো HIV ব্যক্তি যদি সে পজিটিভ থাকে তার সুচ ব্যবহার করলো, তার রক্ত নানো তার সুচ ব্যবহার করলো, তুমি HIV পজিটিভ হবা। শিশু জন্মের পূর্বে বা জন্মের সময় বা জন্মের পর কোনো HIV পজিটিভ মা আক্রান্ত থাকলে সেই মায়ের দুধ যদি কোনো শিশু পান করা হয় সেই বাচ্চাও কী হবে, HIV পজিটিভে আক্রান্ত হবে। HIV হচ্ছে একটা ভাইরাস। এই ভাইরাসে যারা আক্রান্ত হওয়ার পর শরীরের যে অবস্থার সৃষ্টি হয়, সংক্রমণের সৃষ্টি করে যে শরীরের অবস্থা সৃষ্টি হয় তাকে বলা হয় এইডস। যখন বলবে এইডস কি তখন তোমরা এটাই লিখবা। তাহলে কি HIV আক্রান্ত ব্যক্তির দাঁতের ব্রাশ এবং দাড়ি কামানোর জন্য যে ব্লেড রেজার ইউজ করে সেই রেজারটাও যদি সেই ব্রাশটাও যদি তোমরা ইউজ করো আক্রান্ত ব্যক্তি থেকে তোমাদের কি হবে, সেটাও তোমাদের হবে, HIV হবে। HIV আক্রান্ত কোনো ব্যক্তি অঙ্গ, কিডনি, হৃৎপিণ্ড, কর্নিয়া ইত্যাদি অন্য কোনো সুস্থ ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলেও তুমি কি হবা, HIV আক্রান্ত হবা। তাহলে আমরা এখন কি বলবো, HIV আক্রান্ত না হওয়ার কারণ, কিভাবে HIV আক্রান্ত হয় না, কিভাবে HIV আক্রান্ত হয় না, কিভাবে হয় না। কারণ যদি বায়ু, খাবার, মূত্র, ঘাম, বমি ইত্যাদির মাধ্যমে, বায়ু প্রবাহের মাধ্যমে, খাবারের মাধ্যমে, ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে, বমির মাধ্যমে কি HIV আক্রান্ত ব্যক্তি থেকে অন্যজনকে ছোঁয়াচ্ছি না, এটা ছোঁয়ায় না। মশা বা পোকামাকড় কামড় দিলে এই কোনো HIV আক্রান্ত ব্যক্তির শরীরে একটা মশা বসলে অন্যজনকে বসলে সেটা হচ্ছে HIV আক্রান্ত হবে না, কারণ এটা ডেঙ্গুর ক্ষেত্রে বা অন্যান্য রোগের ক্ষেত্রে সেটা পজিটিভ হয়। বাট HIV আক্রান্ত ব্যক্তির যদি কোনো HIV ব্যক্তি আক্রান্ত ব্যক্তিকে যদি মশা কামড় দেয়, অন্য ব্যক্তিকে সেটা যদি কামড় দেওয়া হয় সেটা HIV হবে না। HIV আক্রান্ত ব্যক্তির হাতের তৈরি কোনো খাবার খেলেও তোমরা HIV পজিটিভ হবে না। HIV আক্রান্ত ব্যক্তির টয়লেট ব্যবহার করলে, তারপর হচ্ছে তার কাপড় চোপড়, তার প্লেট চামচ ব্যবহার করলেও অন্য ব্যক্তি সে আক্রান্ত হবে না।
এইচআইভি আক্রান্ত ব্যক্তি যেই দিক থেকে যা ব্যবহার করে যাতায়াত করছে সেটা যদি তুমি ইউজ করো সেটা তুমি আক্রান্ত হবা না। তাহলে দেখো এইচআইভি ব্যক্তির তার আমরা কী বললাম কেন হবে না, কোনটা না হওয়ার কারণগুলো আমরা এখন বলবো। প্রভাব, এটা দেখো দেখো এইচআইভি আক্রান্ত ব্যক্তি যেমন অর্থনীতি ও সমাজের জন্য ক্ষতি করছে, তেমনি মানব সভ্যতার বিশ্বায়নেরও অগ্রগতিকে প্রশ্নের মুখে তুলে ধরছে। কারণ এইচআইভি আক্রান্ত ব্যক্তি যেমন সমাজের জন্য ক্ষতিগ্রস্ত করছে, তেমন কি দেশের জন্য অর্থনীতির জন্য কি প্রশ্নবিদ্ধ করে তুলছে। কারণ স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি হচ্ছে, তারপর আক্রান্তদের সেবা ও দক্ষতা থেকে বঞ্চিত হওয়ার মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, সংক্রমণের হার বৃদ্ধি সামাজিক ক্ষতির মুখে ঠেলে দিয়ে মানব জাতিকে কী করে সংক্রমণের দিকে এবং ক্ষতির দিকে কী হচ্ছে ঠেলে দিচ্ছে। আর ভ্যাকসিন বা প্রতিরোধী ওষুধের শূন্যতা মানব জ্ঞানের জন্য, যেহেতু এটার এখনও পর্যন্ত কী হচ্ছে ভ্যাকসিন তৈরি করতে পারেনি, তাহলে বিজ্ঞানীদেরকে একটা কি লজ্জাজনক অবস্থার মধ্যে প্রশ্নবিদ্ধের মধ্যে একটা ফেলে দিচ্ছে। কঠিনতম কঠিন রোগে ভ্যাকসিন বিজ্ঞানীরা তৈরি করে ফেলছে, কিন্তু এইডসের মতো আক্রান্ত ব্যক্তির এইডসের মতো এক রোগে ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কৃত করতে পারেনি, যার ফলে কী হচ্ছে বিজ্ঞানের অহংকারকে কি প্রশ্নবিদ্ধ করছে। বিজ্ঞানের যে একটা অহংকার, সেই অহংকারকে কি প্রশ্নবিদ্ধ করছে। দেশ, নিজ, সমাজ, অর্থনীতি এবং বিজ্ঞানকেও কী করছে একটা এইচআইভি আক্রান্ত ব্যক্তি সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলছে। এইডস এমন একটি মারাত্মক রোগ যা মানুষের প্রত্যাশিত কি আয়ুকাল কমিয়ে দেয়। দেখো মানুষের যেখানে এইচআইভি আক্রান্ত ব্যক্তি 10 বছর বাঁচবে, 15 বছর বাঁচবে, সেখানে তার আয়ুকালটা মানে একেবারেই কমিয়ে ফেলে এবং একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কী করে ত্বরান্বিত করে, বাধাগ্রস্ত করে। এইচআইভি আক্রান্ত ব্যক্তির মানব সম্পদ এবং উন্নয়নের ক্রমাগত বিকাশের পথে অন্যতম অন্তরায়। কারণ এইচআইভি আক্রান্ত ব্যক্তি দেশের সমাজের জন্য, দেশের জন্য এবং সেই দেশের জন্য কি একটা বাধা হয়ে দাঁড়ায়। তারপরে হচ্ছে কি এইচআইভি রোগী প্রথম 1981 সালে চিহ্নিত হয় আমেরিকায়, কিন্তু গত 2 দশকের মধ্যে এটি মহামারী আকার ধারণ করে। প্রথম আমরা এইচআইভি আক্রান্ত রোগী পাই, এইডস রোগী আক্রান্ত পাই 1981 সালে হচ্ছে। কোথায় প্রথম পাই আমরা? আমেরিকায় পাই। তাহলে কোথায় পাই প্রথম? 1981 সালে। 1981 সালে কোথায়? আমেরিকায়। আমরা প্রথম রুগী পাই। তারপর আস্তে আস্তে করে এইচআইভি আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে, তাহলে দেখো জাতিসংঘ এইডস বিষয়ক সংস্থা UNAIDS এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2005 সালে শেষ অবধি বিশ্বে এইচআইভি আক্রান্ত সংখ্যায় ছিল ব্যক্তির সংখ্যা হচ্ছে 4 কোটিরও বেশি। 81 সাল থেকে 2005 সালের মধ্যে দেখা যায় 4 কোটিরও বেশি লোক এখন আক্রান্ত হচ্ছে। বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন হচ্ছে কি বিস্তার বেড়েই চলছে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইউরোপ অঞ্চলে বলো, দেশের মধ্যে ভারত বলো, মিয়ানমার বলো, চীন বলো, কলম্বিয়া বলো, ভিয়েতনাম বলো, নেপাল বলো, ইন্দোনেশিয়া বলো, থাইল্যান্ড বলো, এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। এই ক্ষেত্রে বাংলাদেশের আমরা কি বাংলাদেশের যেহেতু আমরা বাংলাদেশ হচ্ছে কি পার্শ্ববর্তী দেশ, সেহেতু কিছু অঞ্চলের পরিস্থিতি কারণে আমাদের এই দেশের বিষয়েও নিষ্ক্রিয় থাকা কোনো অবকাশ নেই। কারণ এই দেশেও আমাদের এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং এই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আগে আমাদের কি বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বর্তমানে বাংলাদেশে 2005 সালে উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মাদক গ্রহণকারী মহিলা পুরুষ জনকর্মী, তাদের খদ্দরে সমকামী পেশাগত রক্ত বিক্রেতারা, ভ্রাম্যমাণ জনগোষ্ঠী ইত্যাদির মধ্যে সামগ্রিকভাবে এইচআইভি সংক্রমণের প্রাদুর্ভাব 1% এর নিচে। কারণ 2005 সালের পর থেকে বাংলাদেশে এর হার উচ্চ হারে বাড়ছে। কারণ নারী পুরুষ উভয়ই মদ পান করছে, নেশাগ্রস্ত হচ্ছে এবং তারা খদ্দরের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের এই খদ্দরের মাধ্যমে এবং তাদের এই রক্ত দেওয়ার মাধ্যমে বিভিন্ন রকমের কী হচ্ছে আমাদের এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা বিপুল আকারে বেড়ে চলছে। ঠিক আছে।
এই যে 2005 সালে প্রাপ্ত সরকারি তথ্য অনুসারে বাংলাদেশে এইডস আক্রান্ত মানে ব্যক্তির সম্ভাব্য সংখ্যা প্রায় ছিল 7,500। এইচআইভি সংক্রমিত চিহ্নিত ব্যক্তির সংখ্যা 658 জন। আর হচ্ছে এই একই সুচ ও সিরিজ একাধিক ব্যক্তি কর্তৃক ব্যবহারের মাধ্যমে মাদক দ্রব্য গ্রহণকারীর মধ্যে এইচআইভি সংক্রমণের পর হার প্রায় মহামারী পর্যায়ে পৌঁছে গেছে। কেবল 2005 সালে বাংলাদেশে 193 জন নতুন এইচআইভি আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়। ইউএনএইডস এর 2019 সালের ডাটা অনুযায়ী বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দেখিয়েছে কত সালে দেখিয়েছে 3,480 জন 2019 সালেই শুধু। ঠিক আছে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এখনই এর সম্পর্কে যদি সচেতন না হতে পারি তাহলে আমাদের দেশেও এইচআইভি আক্রান্ততে প্রতিরোধ খোঁজা খুব কষ্ট হয়ে দাঁড়াবে এবং এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তাহলে হচ্ছে কি এটা আমাদের নাগরিকদের দেখো কি করণীয়। দেখো এইডস প্রতিরোধের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে কারণ আমেরিকার সমকামী পুরুষ, তারপর হচ্ছে আফ্রিকার ঝুঁকিপূর্ণ পুরুষ, যৌনকর্মী, রাশিয়ার মাদকাসক্ত পুরুষ, আফ্রিকার পতিতালয়ে গমনকারী পুরুষ, দূরপ্রাচ্যের পুরুষের মাধ্যমে এইচআইভি জীবাণু প্রথম সংক্রমণের কথা জানা গেছে। আমেরিকার সমকামী পুরুষ, আফ্রিকার ঝুঁকিপূর্ণ আফ্রিকা বলো, আমেরিকা বলো, তারপর হচ্ছে রাশিয়া বলো, তারপর হচ্ছে আফ্রিকার পতিতালয় বলো, এই সকল দেশগুলোতে যখন প্রথম এইচআইভি আক্রান্ত রোগী পাওয়া যায়, এইডসের রোগী পাওয়া যায়, সকলে হচ্ছে কি প্রথম হচ্ছে পজিটিভ হচ্ছে পুরুষ। কারণ এইডস রোগটাকে প্রতিরোধ করার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কে? পুরুষ। এইসব পুরুষ দ্বারা পরিবারের নারীরাও কি আক্রান্ত হতে পারে। কারণ এইচআইভি আক্রান্ত বিস্তারে একটি বড় কারণই হলো পুরুষের বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ যৌন অভ্যাস। কারণ তারা যদি বেপরোয়াভাবে চলাফেরা না করেন, এই টাইপের অভ্যাসগুলো যদি দূর না করেন তাহলে এই রোগটাকে দমন করা সম্ভব না। কারণ মহিলারা ঘরেই থাকছে, পুরুষরাই বেশিরভাগ কী করছে, বের হচ্ছে। ঝুঁকিপূর্ণটা হচ্ছে কি নারীরা আক্রান্ত হতে থাকে, কারণ পুরুষদের দ্বারা নারীরা এটা কি আক্রান্ত হতে থাকে। পুরুষ থেকে নারীতে এই আক্রান্তর হারটা হচ্ছে এইচআইভি আক্রান্তের হারটা হচ্ছে 8 গুণ বেশি। কারণ এই জন্য কী হবে, এইচআইভি প্রতিরোধ করতে হলে প্রথমেই হচ্ছে কি পুরুষদেরকে কী হবে, এগিয়ে আসতে হবে, তাদের ভূমিকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এইডস থেকে মুক্ত থাকার জন্য প্রতিরোধমূলক কীভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। দেখো যখনই আমরা দেখো অবাধ যৌন মেলামেশা কী করতে হবে, পরিহার করতে হবে। বিভিন্ন ক্লাব বলো, বিভিন্ন প্রতিষ্ঠান বলো, এগুলি থেকে যাওয়া বন্ধ করতে হবে। যৌন মেলামেশায় স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বস্ত থাকবে, কারণ বিশ্বস্ত হচ্ছে মানে কারণ একজন হাজব্যান্ড একজন স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে, একজন স্বামী একজন হাজব্যান্ডের প্রতি বিশ্বস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কারণ বিশ্বস্ততাই হচ্ছে এটার প্রধান উপায়। কারণ একজন স্বামী তার ওয়াইফের প্রতি বিশ্বস্ত থাকবে যে তার ওয়াইফ অবশ্যই ভালো, তার স্বামীও তার ওয়াইফও তার স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে যে তার হাজব্যান্ড অবশ্যই ভালো, তার নেগেটিভ কোনো কিছুই নেই। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, ধর্মীয় বিধিবিধান অনুযায়ী তাকে মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করা ও স্ত্রী সন্তানের প্রতি কি বিশ্বস্ত থাকা। ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার করা, যেটা ঝুঁকিপূর্ণ হয় সেই আচরণগুলি পরিহার করা, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে হবে বিশ্বস্ত মধ্যে, এবং বাচ্চাদেরকেও কি শিশু সন্তানের প্রতি কি বিশ্বস্ত থাকতে হবে। তারপরে যে কোনো যৌন মেলামেশার ক্ষেত্রে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, যে কোনো যৌন মেলামেশার ক্ষেত্রেও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যের রক্ত গ্রহণের সময় অবশ্যই তার রক্তকে পরীক্ষা করে নিতে হবে তার এইচআইভি পজিটিভ সে আছে কিনা। একই সুচ বারবার ব্যবহার করা চলবে না। সুচগুলিকে অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। আগে আমাদের দেশে এটা ছিল না, একই সুচে 2-3 জনেরকে ইঞ্জেকশন পুশ করতো, কিন্তু এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে মানে সুচটাকে চেঞ্জ করে নিচ্ছে। ইঞ্জেকশনের সুচ ও সিরিজ ব্যবহারের পূর্বে পরিশোধন করে নেওয়া বা ডিসপোজেবল সিরিজ বা সুচ ব্যবহার করা। এইডসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা। এইডসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করা, যে কেন হয় এটা গণসচেতনতা মিডিয়া বলো, সংবাদ মাধ্যম বলো, সব কিছুতে প্রচার করতে হবে এবং এটাকে প্রতিরোধ করা যায়। এক্ষেত্রে সরকার এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। শুধু সরকার নয়, সরকার বেসরকারি সমস্ত সংস্থাকে এগিয়ে আসতে হবে, সাথে সাথে আমার নাগরিকদেরকেও কি এগিয়ে আসতে হবে। গণমাধ্যমগুলোতে এইডসের বিস্তার ও তার ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন প্রচারণা চালানো হবে।
গণমাধ্যমগুলোতে নাটক বলো, ব্যঙ্গচিত্র বলো, যে বিভিন্ন চিত্রের মাধ্যমে বলো, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বলো, HIV এই কত বড় মারাত্মক রোগ সেটা কীভাবে রোধ করা যায়, এটা থেকে কীভাবে বাঁচা যায়, সেই রকমভাবে মিডিয়াতে প্রচার করতে হবে এবং সেরকম অনুষ্ঠানগুলো প্রচার করতে হবে। প্রতি বছর 1 ডিসেম্বর হচ্ছে আমাদের এইডস। তা দেখো আমাদের বিশ্ব এইডস দিবস হচ্ছে বিশ্ব এইডস দিবস। এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। আমাদের মনে রাখতে হবে আমাদের বিশ্ব এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। তাহলে হচ্ছে কি বিশ্ব এইডস দিবস কী করতে হবে, খুব ঘনঘটা করে পালন করতে হবে এবং গণসচেতনতার জন্য এই দিবসে বিভিন্ন কার্যক্রম এবং প্রচারণা গ্রহণ করা উচিত। তাহলে আমরা সর্বোপরি হচ্ছে কি সরকারের পাশাপাশি আমরা এই মারাত্মক মরণছবল থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই সরকারের পাশাপাশি সরকারি সংস্থা, বেসরকারি সংস্থার পাশাপাশি নিজেদেরকেও এগিয়ে আসতে হবে। আমাদেরকে জানতে হবে এইডস কী, এর লক্ষণটা কী এবং এইডস রোগটা কেন হয়, সেই কারণটাকে চিহ্নিত করে সেই কারণ থেকে আমাদের কি বেরিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেশ সমাজ, নিজ দেশ সমাজ আমাদের কী এবং অর্থনৈতিকভাবে আমরা সবল হয়ে উঠবো, নিজেদের দেশকে বাঁচাতে পারবো। আমি বাঁচলে আমার পরিবার বাঁচবে, আমার পরিবার বাঁচলে আমাদের সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে আমাদের দেশ বাঁচবে, দেশ বাঁচলে পুরো সমগ্র বিশ্ব বাঁচবে এবং অর্থনীতির ক্ষেত্রে আমরা আরও বেশি কি উঁচু শিখরে আমরা পৌঁছাতে পারবো। তাহলে আজকে আমরা কি জানলাম, আজকে আমরা জলবায়ু পরিবর্তন করলাম, এইডস করলাম। আমরা আজকে বাসায় অবশ্যই আমরা ক্লাস শেষে পরে আমরা যখন বিকেলে স্টাডি করব অবশ্যই আমরা এই সম্পর্কে আমরা আরেকটু ভালো করে পড়ব। যখন আমরা নোট নিশ্চয়ই করেছ, যখন আমরা আবার বই খুলে পড়ব তখন আমরা এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই পড়াগুলি তোমরা একটু সুন্দরভাবে পড়াশোনা করো। সামনে যেহেতু পরীক্ষা, আমি চাই তোমাদের পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো, যাতে কখনই কোনো রকমের স্যারকে প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করতে না হয় স্যার ওকে একটু প্রমোশন দেন, এই সাবজেক্টটা খারাপ গিয়েছে, এই যে কথাটা না বলতাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই নিয়মিত লেখাপড়া করো, ক্লাস করো। নতুন বছর তোমাদের সবার ভালো হোক, সবার ভালো যাক। আমাদের এই করোনা পরিস্থিতি সবার কেটে যাক। এই 2020 সাল চলে গিয়েছে, 2021 সাল সবার জীবনে সুখময় বয়ে নিয়ে আসো। সবাই মঙ্গল কামনা করে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।